নিবান রাস্তার একপাশে গাড়িটা রেখে আশেপাশে দৃষ্টি বোলাতে ব্যস্ত নজর। বৃষ্টিতে ভিজে ঝুবুথুবু অবস্থা। সেদিকে বিন্দুমাত্র আগ্রহ দেখালো না নিবান। তার শুধু একটাই ভাবনা, খেয়াল কৌরিকে সুস্থ সমেত পাওয়া আর নিজের রয়ে শয়ে ধীমে ধীমে চলা নিঃশ্বাসটাকে একটু স্বস্তি দেওয়া, শান্তি দেওয়া। বৃষ্টির এই উগ্র তুপের মধ্যে ব্যস্ত পায়ে প্রায় আশপাশের বিভিন্ন গলিপথ, দোকানপাটের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় খোঁজ দিল নিবান। তবে নিরাশ হতে হলো তাকে। খুঁজতে খুঁজতে প্রায় মেন সড়ক ছাড়িয়ে কৌরিদের কলেজের রাস্তার পেছনের সড়কে চলে এলো। যদিও এদিকের রাস্তায় আসার সম্ভাবনা নেই মেয়েটার, কেননা এটা তাদের বাড়ির রাস্তা তো নয়, বরং আবাসিক লোকালয়ও নয়, দূরপাল্লার রাস্তা, যেখানে রাস্তার দুপাশে শুধুই সারিবদ্ধ গাছ, কিছু দূর পর পর ঝোপঝাড় আছে, আর বিশাল চওড়া কালো পিচঢালা রাস্তায় ক্ষণে ক্ষণে 6-ছাটা 8 চাকার বড় বড় যানবাহনগুলো চোখের পলকে শু শু করে ছুটে চলেছে। বৈরী অন্ধকারাচ্ছন্ন আবহাওয়ায় আর বৃষ্টির তোপে আজ সেসব যানবাহনের চলাচলও কম দেখাচ্ছে। শুধু নজরভর দেখাচ্ছে পিচঢালা ফাঁকা রাস্তা আর কুয়াশাচ্ছন্ন টুপটুপ বৃষ্টি। আশপাশে খেয়ালি নজর দিল নিবান, কিছুই পড়ল না নজরে। তবে মেয়েটা কোথায়, কোথায় আর কি অবস্থায় আছে সে? ছটফটানি চঞ্চলা মন এবার উতলা, উদ্ভ্রান্ত হয়ে উঠল। সব সময়ের শান্ত নজর জোড়া হয়ে উঠল বিচলিত। ফাঁকা রাস্তায় দিশাহীন হয়ে বেশ কিছু সময় এদিক ওদিক খুঁজল, দেখল, তবে দুর্ভাগ্যবশত কিছুই নজরে পড়ল না। আবেগী মন কেমন যেন হয়ে উঠল। যদি আচমকা একটা ম্যাজিক হয়ে যেত আর মুহূর্তেই কৌরিকে সে পেয়ে যেত, কত সুখকর হতো তার জন্য বিষয়টা। সেটা শুধু সে অনুভব করতে পারছে। আশা হতো নিবান কলেজের পেছনের রাস্তাটা পার করে পুনরায় কলেজ মেন সড়কে আসার জন্য উদ্যোগী হতে হঠাৎই পা থামকালো নিবানের। সিনেমাটিকভাবে থেমে থেমে কোনো মতে চলার হৃদস্পন্দনটা দ্বিগুণ হারে বেড়ে গেল তার। যেমনটা কৌরি আশেপাশে থাকলে হয়, তাকে দেখলে অনুভব হয়। ক্লান্ত হৃদয় তাকে দেখলে প্রশান্ত হয়। খারাপ মন তাকে অনুভব করলে ম্যাজিকের মতো খারাপের মেঘগুলো কেটে যায়। তবে কি মেয়েটা আশেপাশে কোথাও আছে? তড়িৎ গতিতে আশেপাশে তীক্ষ্ণ নজর ফেলল নিবান। নজরে কিছুই পড়লেও মুহূর্তে ফুপিয়ে কান্নার শব্দ পেল সে। কৌরির গলার স্বর। ওই মেয়েটা আর তার মধ্যে কোনো প্রকার সম্পর্ক নেই। যেটুকু নিজের মন থেকে তৈরি হয়েছে সেই সম্পর্কের দূরত্ব অনেক। একই বাড়িতে থেকেও মাইল কি মাইল সে দূরত্বের গভীরতা। তবে ওই মেয়েটা কি অজানা কারণে নিবানের খুব চেনা। মেয়েটার নিজের মধ্যে থাকা চুপি চুপি চাওয়া পাওয়াগুলো চেনা। তাকে দেখে মেয়েটার লুকোচুরি খেলা, দূরের স্পর্শগুলো চেনা। মেয়েটার নিঃশব্দে পায়ের চলাচলগুলো চেনা। মেয়েটার নীরবে হোক বা ফুপিয়ে কান্না শব্দগুলো তার চেনা। হঠাৎ কী কারণে দূরে থেকেও মেয়েটাকে নিজের এত কাছের চেনা মানুষ হয়ে উঠল কি করে? নিবানের জানা নেই, হয়তো নিজেই চেয়েছিল মেয়েটাকে চিনতে জানতে, সে কারণেই। তবে এত সময় তো আশেপাশে ছিল সে, কই কোনো কান্না শব্দ তো পায়নি সে। তবে কি কৌরি তাকে দেখেছে? দেখে পাগল মেয়েটা কান্না শুরু করে দিয়েছে। ক্ষীণ হাসল নিবান। দুহাঁটুতে দুহাত ভর দিয়ে মাথা নিচু করে এত সময়ের বাদো বাদো হয়ে চলা নিঃশ্বাসটা স্বস্তিতে ত্যাগ করল নিবান। পাথর ভর করে থাকা বুকের ভিতরটা হালকা হতে থাকলো। নিজের জান পাখিটা বুঝি জানের জায়গায় ধীরে ধীরে অবস্থান করতে থাকলো। মাথার চুল বেয়ে চুয়ে চুয়ে পড়তে থাকলো বৃষ্টির ঝমঝমে পানিগুলো। এমনকি সমস্ত শরীর বৃষ্টির পানিতে একাকার। ফুপিয়ে কান্নার রেশটা বেড়েছে। ওই অবস্থায় কিছুটা জোর গলায় কৌরিকে ডাক দিল নিবান। কৌরি। রাস্তার পাশের একটা পরিত্যক্ত ভাঙ্গাচোরা দোকানের আড়ালে হাঁটু মোড়ে চুপচাপ বসে আছে কৌরি। এত সময় নীরবে কাঁদলেও এই ফাঁকা রাস্তার পানির ঝপাত ঝপাত শব্দ কাউকে হাঁটতে দেখে পিছে ভয়ার্ত নজরে পিছে ফিরেছিল সে। ক্ষণিকের জন্য মনে হয়েছিল ওই বুঝি সে হায়েনারা আবার পিছু নিল, তার খাবলে খুবলে খেতে এলো তাকে। কিন্তু না, পরিচিত মুখটাকে দেখে ভরসা পেয়ে জুড়ে সুরে কেঁদে ফেলল সে। ফের নিবানের নরম কণ্ঠের ডাকটা কর্ণগোচর হতে আরও জোরে কেঁদে দিল।
সে কান্না অনুসরণ করে পা বাড়ালো নিবান। বড় বড় কদম ফেলে ভিজে যুবথুবু হয়ে হাঁটু মুড়ে বসে থাকা কৌরির সামনে গিয়ে নিজেও হাঁটু মুড়ে বসলো। বার কয়েকে জুড়ে জুড়ে ঘন ঘন শ্বাস ছেড়ে এলোমেলো হাসলো। কৌরিকে এ অবস্থায় এখানে বসে থাকতে দেখে চতুর্দৃষ্টি বুঝে নিল অনেক কিছু। তবে মেয়েটাকে পেয়েছে এটাই শান্তি দিল তাকে। শ্বাস ফেলে কমল কণ্ঠে সামনে বসা মেয়েটাকে শুধালো, খুব ভয় পেয়েছো তাই না? জমজমে বৃষ্টির মধ্যেও যেন কৌরির ডগর ডগর চোখের টলমলে নোনা জলগুলো দৃশ্যমান। সেদিকে শান্ত আর অটল নজরে তাকিয়ে রইল নিবান। এভাবে কেউ কাঁদে তাহলে কি নিজেকে স্থির রাখা যায়? আর না ওই কন্দ্ররত ময়াময় চোখ জোড়া দিয়ে ওভাবে তাকিয়ে থাকলে নিজেকে সামলিয়ে রাখা যায়। বর্ষায় ভিজে যুবথুবু ওই ছোট্ট দেহটা যে খুব করে নিজের দুহাতের বাহুবান্ধনীতে শক্ত করে জড়িয়ে নিতে ইচ্ছে করছে। সাথে ওই কেঁদে কেটে লাল বানিয়ে ফেলা মুখশ্রীর আনাচে কানাচেতে ভালোবাসার ছোঁয়ায় রাঙিয়ে তুলতে ইচ্ছে করছে। প্রবৃত্তিগুলো মনে জাগতেই অদৃশ্য ভঙ্গিতে মাথা ঝাড়া দিল নিবান। নিজের আবেগ কন্ট্রোল করলো, অপেক্ষা করলো কৌরির উত্তরের। প্রশ্নবিদ্ধ হতে আজ যেন কৌরি কোনো দ্বিধা সংকোচ করলো না, তবে কান্নার তুপে কথাও বলতে পারলো না। শুধু মাথা ঘন ঘন উপর নিচ নাড়িয়ে হ্যাঁ জানালো। তার মাথা নাড়ানোর ঘনত্ব দেখে নিবান বুঝে নিল একটু নয়, মেয়েটা অনেকটাই ভয় পেয়েছে। কৌরির উত্তর পেতেই মোলায়েম কণ্ঠে, আমি এসে গেছি তো তোমার কাছে, আর ভয় কিসের? উঠে এসো, চলো। নিঃসংকোচ কৌরির বরফ ঠান্ডা হাতটা ধরল নিবান। কেঁপে উঠল কৌরি, সেটা অনুভব করলো। কতক্ষণ ধরে এ ঝুম বৃষ্টির মধ্যে মেয়েটা ভিজে চলেছে কে জানে। হাতটা ধরে উঠে দাঁড়াতে গিয়ে বাধা পেল নিবান। মেয়েটা কঠিন পাথরের মতো অটল বসে আছে। মনের মধ্যে যে ধারণাগুলো একটু আগে ধরা দিল তা মুহূর্তেই মাথা চারা দিয়ে উঠল নিবানের। চোখ বুজে ফেলল সে। ফের কৌরির বলা শব্দগুলো কর্ণগোচর হতেই বৃষ্টির ঠান্ডা ঠান্ডা পানির মধ্যেও কান মাথা গরম হয়ে এলো তার। ক্রোধিত হয়ে পড়ল মন মস্তিষ্ক। আমার গায়ে ওড়না নেই, ওরা আমার মাথার হিজাব টেনে ছিঁড়ে ফেলেছে, সাথে ওড়নাটাও কেড়ে নিয়েছে। কম্পনরত ফোপানো গলায় বাদো বাদো স্বরে কথাগুলো বলল কৌরি। রাগে হাতের মুঠো শক্ত হয়ে এলো নিবানের। মুঠোর তুপে পড়ে ফুলে ফেপে উঠল হাতের শিরা উপশিরাগুলো। টন টন হয়ে উঠল শরীরের সমস্ত পেশি। সে কৌরিকে এরকম একটা পরিত্যক্ত জায়গা যুবথুবু হয়ে বসে থাকতে দেখে আগেই বুঝে নিয়েছিল কিছু একটা তো হয়েছে। আর কি হয়েছে সেটাও কিছুটা অনুধাবন করতে পেরেছিল, আর সেটাই শুনতে হলো। আবারও জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করলো নিবান। এখন মেয়েটাকে সামলানো দরকার। তারপর সে দেখছে কারো আত্মা ধরে টানাটানি করার ফলটা কী রূপ হয়, আর এসব শোনার পরে তাদের আত্মাগুলো কিভাবে টেনে শরীর থেকে বের করতে হয় জানা আছে নিবানের। কৌরির হাত ছেড়ে দিল নিবান। গায়ে ভিজে চুপসে যাওয়া ব্লেজারটা খুলে ফের কৌরির সামনে হাঁটু মুড়ে বসলো। যে অবস্থায় মেয়েটা কলেজে আসে সেই অবস্থায় নেই। সাদা ইউনিফর্ম হিজাব, বোরকাটার শুধু বোরকাটা পরা থাকলো, হিজাব নেই গায়ে মাথায়। কৌরিকে বরাবরই দেখেছে মাথায় ওড়না বা স্কার্ফ হিজাবের সাথে ও আলাদা করে ওড়না পরতে। হয়তো সে ওড়নাটার কথা বলছে। কৌরির হাত ধরে টেনে ব্লেজারটা গায়ে পরিয়ে দিল নিবান। কৌরি সংকুচিত হলেও কিছু বলল না, শুধু সামনে থাকা মানুষটার থমথমে মুখের দিকে চেয়ে রইল। বৃষ্টির তুপে চেয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে, তবুও চেয়ে থাকার চেষ্টা করলো সে। তার মনে হচ্ছে একটু আগের স্বাভাবিক চোখ মুখের মানুষটার সাথে এখনকার চোখ মুখের মানুষটার মিল নেই। হঠাৎ শ্যামবর্ণ মুখটা থমথমে ভাব, চোয়াল দয় লোহ কঠিন মূর্তি। একটু আগে শান্ত বাদামি বর্ণ চোখ জোড়ায় ছড়িয়ে পড়েছে রক্তিম আভা। এখনো ভয় করছে? খুব আদুরে গলায় জিজ্ঞেস করলো নিবান। প্রতি উত্তরে কথা বললো না কৌরি, শুধু মাথা নাড়িয়ে না জানালো। সেটা দেখে দীর্ঘশ্বাস ফেলল নিবান। কৌরির কমল ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ফের বলল, তবে কোনো কারণে আমাকে ভয় পাচ্ছ না তুমি? ফের মাথা দুদিকে নাড়িয়ে না সম্মতি জানালো কৌরি। অশান্ত মনে শান্ত চোখে সেটা দেখলো নিবান। মেয়েটাকে তার দিকে অটল নজরে তাকিয়ে থাকতে দেখে মনে হলো মেয়েটা এভাবে তাকিয়েছে কেন, কোনো কারণে আবার তাকে ভয় পাচ্ছে না তো। বিদায় কথাটা জিজ্ঞেস করলো নিবান। উঠে দাঁড়ালো সে, কৌরিকে বলল, উঠো চলো। দাঁড়িয়ে পড়লো কৌরি। ঠান্ডায় হাত পা সব অচল হয়ে যাওয়ার মতো অবস্থা। উঠতে গিয়ে শরীরটা কেমন অচল অনুভব হলো।
হেলে পড়ে যেতে নিলে নিবান তাকে দু হাত দিয়ে আঁকড়ে ধরলো। ফের নিজেই সোজা হয়ে দাঁড়ালো কৌরি। পাশে ফেলে থাকা ব্যাগটা নিতে গেলে বাধা দিল নিবান। অন্য হাতে সেটা তুলে নিল। আবারও কৌরির ডান হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় নিয়ে বড় বড় পায়ে গাড়ির দিকে এগিয়ে গেল। মেয়েটার শরীর কম্পনরত, হয়তো অতিরিক্ত ভেজার ফলে আর মনের শঙ্কায় এই অবস্থা। বিজে অবস্থায় দুজনে গাড়িতে গিয়ে বসলো। গাড়িটা বাড়ির পথ ধরতে স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, তুমি ছেলেগুলোকে এর আগে কখনো তোমাদের কলেজের আশেপাশে দেখেছো? অতিরিক্ত বৃষ্টির পানিতে ভেজার কারণে ফর্সা মুখটা এমনিতেই ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। নিবারের মুখে হঠাৎ এমন কথা শুনতে মুখটা আরও ফ্যাকাশে বর্ণ হয়ে গেল। মনে পড়ে গেল সেই বিভস্ত সময়ের কথা। আবহাওয়া খারাপের কারণে যখন কলেজ টাইম পার করার আগে ছুটি ঘোষণা করা হলো, তখন সে কিছু নোটস নিজের খাতায় কালেক্ট করতে ব্যস্ত ছিল। তারা কিছু মেয়েরা বাদে অধিকাংশ মেয়েরা তখন কলেজ থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিয়েছিল। অল্প সময়ের মধ্যে সংক্ষেপে নোটসগুলো কোনো মতে কালেক্ট করে কলেজের বাইরে বের হতে ঝড়ের আনাগোনা শুরু। গৌরী মনে করেছিল সিএনজি পেলে আর তো কোনো সমস্যা নেই, তবে খালি সিএনজি পাওয়ায় মুশকিল হয়ে যাচ্ছিল। পরিচিত দু একজন বান্ধবী যারা তার সাথে দাঁড়িয়েছিল তাদের বাড়ি উল্টো পথে আর আশেপাশে হওয়ায় তারা দ্রুত হেঁটে চলে গিয়েছিল। জ্বরের সাথে সাথে বৃষ্টির আনাগোনা যখন শুরু হলো, বিপদের সংজ্ঞায় কৌরিও কলেজের সড়ক রেখে সামনে সড়কের দিকে হাঁটা দিল। যদি ওখান থেকে দ্রুত খালি সিএনজি বা রিক্সা পায়, তবে সে পর্যন্ত যাওয়ার আগে আকাশ ভেঙে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামতে দেখি একটা টং দোকানের ভিতরে আশ্রয় নিতে হলো তাকে। অতিমাত্রায় বিস্তৃত পেয়ে দোকানদারও তখন দোকানের ঝাঁপি লাগিয়ে দিয়েছে। তখনও ছাউনির নিচে একা দাঁড়িয়ে সিএনজির অপেক্ষা করছিল কৌরি। কিছু সময় বাদে হঠাৎ দেখলো তিনটে ছেলে তার পাশে ছাউনির নিচে এসে দাঁড়িয়েছে। গায়ে মাথায় বৃষ্টির পানি লাগায় সেগুলো ঝাড়ছে মুড়ছে। ছেলেগুলোকে এর আগে দেখেছে কৌরি। কলেজ থেকে মেয়েরা বের হলে উল্টোপাল্টা গান ধরা অভদ্রের মতো শীষ বাজানো, কলেজের এই রাস্তায় দাঁড়িয়ে যেখানে সেখানে আড্ডাবাজি করা, প্রতিনিয়ত এসবই কাজ এদের। তাদের চেহারায় প্রকাশ পায় এরা অভদ্র, বকাটে আর নেশাখোর। রাস্তা তখন শুনশান, বাতাসের প্রকোপ আর ঝুম বৃষ্টির আনাগোনা। ভয়ে শঙ্কায় কলিজা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার মতো অবস্থা। ইতিমধ্যে ছেলেগুলোও তাকে ইঙ্গিত করে উল্টোপাল্টা বাক্য ছোড়া শুরু করে দিয়েছে। সাথে সিগারেটের বাজে দুর্গন্ধ তো আছে। দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছিল। প্রাণ যায় যায় অবস্থা কৌরির। নিজের সাথে যখন তখন বাজে কিছু ঘটতে পারে ভেবেই সে ঘন বৃষ্টির মধ্যেও রাস্তায় বেরিয়ে পড়েছিল কৌরি। আর তখনই ঘটল বিপত্তি। একটা ছেলে তার গায়ের ওড়নাটা পিছন থেকে টেনে ধরল। বোরকার সাথে ওড়নাটা পিন আপ করে না থাকায় মুহূর্তে সেটা ওদের হাতের মুঠোয় চলে গেল। ভয়ের সংখ্যায় থরথরিয়ে কেঁপে চলছিল কৌরি। কি করবে ভেবে উঠতে পারছিল না। রাস্তা শুনশান, আশেপাশের দোকানপাটগুলো বন্ধ। চিৎকার চেঁচামেচি আর ছেলেগুলোর অসভ্যতামের বিরুদ্ধে প্রতিবাদ করো তার কোনো লাভ হবে না। বিদায় ভয় শঙ্কা নিয়ে আবারও সামনে এগোতে গেলে তার মাথায় মোড়ানো হিজাবটাতে টান অনুভব করলো। ভয়ে কেঁদে ফেলেছিল কৌরি। তবে ভয়ের সাথে সাথে এবার রাগ ক্ষোভও হয়েছিল প্রচুর। পরিস্থিতিতে বুঝেও রাগ ক্ষোভ নিয়ন্ত্রণ না করতে পেরে পিছনে ফিরে জোর গলায় প্রতিবাদও করেছিল। আপনারা কেন আমার সাথে অসভ্যতাম করছেন? রাস্তায় মেয়েদের বিরক্ত করার আগে ঘরে মা বোনদের কথা মনে পড়ে না? এমনিতেই করি ভীত টাইপের, তার ওপর সংগীত গলায় কথাগুলো বলতে ছেলেগুলো বিশ্রীভাবে হাসতে শুরু করলো। ফের লালসিত গলায় বলল, মনে পড়ে তো মা বোনদের কথা, কিন্তু রাস্তার সব মেয়েকে যদি মা আর বোন ভাবি, তবে বউ পাবো কোথায় সুন্দরী? আর তোমার মতো সুন্দরী মেয়েকে খোরাই না মা বোন ভাবা যায়? তোমার মতো মেয়েকে নজরে পড়লে শুধু বউ বউ রকমের আসে। আরও শত বিশ্রী রকমের কথা বলতে লাগলো একের পর এক। বাহিরে চোখ মুখ শক্ত রাখলো, ভেতরে ভেতরে ভয়ের সংখ্যায় নুয়ে পড়েছিল কৌরি। এই অসভ্য জানোয়ারগুলোর সাথে কথা বাড়ানো মানেই বিপদ বুঝে দ্রুত সামনে এগোতে গিয়ে আবারও বাধা পেল। তবে দাঁড়ানোর মনোভাব দেখালোই না। হিজাবে টান পড়া সত্ত্বেও সামনের দিকে হাঁটা দিল সে। তবুও ছাড়েনি ওই অমানুষগুলো, বরং আরও জোরে হিজাবের কোনাটা টেনে ধরতেই চুল ছিঁড়ে ঘুরে
হিজাবটা নিয়ে নিল তাদের হাতের মুঠোয়। সঙ্গে সঙ্গে চিৎকার করে কেঁদে দিয়ে সামনের দিকে দৌড় দিয়েছিল কৌরি। রাস্তায় তখন একটা মানুষও নেই। ঝড় আর বৃষ্টির প্রকোপ দ্বিগুণ তখন। চারপাশটা কেমন অন্ধকার। পেছন থেকে ছেলেগুলো ছুটে আসছে দেখে দিশাহারার মতো যেদিকে নজর গেছে সেদিকে ছুটে গিয়েছে কৌরি। বেশ কিছুক্ষণ দিশাহীন ছুটে চলার পর হঠাৎই মনে হলো ছেলেগুলো আর তার পেছনে নেই। কারণটা কি জানা নেই কৌরির, কেন ছেলেগুলো তার পিছনেও ছেড়েছিল। তবে নিজের নিরাপদ রাখতে ওই পরিত্যক্ত জায়গাটায় পিছনে গিয়ে লুকিয়েছিল সে। ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও সাহসে কুলায়নি সেখান থেকে বেরিয়ে আসার। তবে মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইছিল। করি হুঁশে ফিরল করি। ড্রাইভিং সিটে বসা মানুষটার দিকে উদ্ভ্রান্তের ন্যায় ফিরল সে। মানুষটার দৃঢ় নজর তখনও সামনের দিকে, তবে মনোযোগ তার দিকে, এটা বেশ অনুভব করতে পারল কৌরি। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে মুখে মৃদু শব্দে বলল, খুব চেনা, ওদেরকে প্রতিনিয়ত কলেজের আশেপাশেই দেখা যায়। আর কথা বাড়ালো না নিবান। বাড়ির কাছাকাছি গাড়িটা পৌঁছানোর আগে কাউকে ফোন দিল সে। উপাস থেকে কলটা রিসিভ হতে গম্ভীর গলায় বলল, মান্য, একটা ওড়না নিয়ে বাড়ির বাইরে আয়। উপাস থেকে মুখে হাত চেপে হতভম্ব হয়ে দাঁড়িয়েছে মান্যতা। করি বাড়িতে না আসাতে সেও ছটফট করছে। বাড়ির অধিকাংশ লোকে এখনো জানে না কৌরি বাড়িতে ফেরেনি, বিশেষভাবে মা আর সে ছাড়া। একটু আগে মায়ের কাছ থেকে জেনেছে কৌরি বাড়িতে না আসা ধারাবাহিকে জানিয়েছেন তিনি। একটু নিশ্চিত হলেও টেনশন কমেনি। এখন দাদাভাইও ওড়না নিয়ে বাইরে যাওয়ার কথা বলছে কেন? মেয়েটার সাথে খারাপ কিছু ঘটেনি তো? ও আল্লাহ! দ্রুত ওয়ার্ড্রপ থেকে একটা ওড়না বের করে নিয়ে দৌড় দিল মান্যতা। বাড়িটা আপাতত শুনশান। বৃষ্টির ঠান্ডার প্রকোপে যে যার রুমে অবস্থান করছে, হয়তো ঘুমিয়েও পড়েছে। কোনো রকমে মেইন দরজা খুলে বৃষ্টির মধ্যেও লন এরিয়ায় পা রাখতে গিয়েও দেখলো দাদাভাইয়ের গাড়িটা এদিকে আসছে। দাঁড়িয়ে পড়লো মান্যতা। গাড়ি এসে থামতে দ্রুত বেগে গাড়ির জানালার পাশে গিয়ে দাঁড়ালো সে। ততক্ষণে জানালার কাজ নামিয়ে দিয়েছে নিবান। বিধ্বস্ত কৌরিকে দেখে পরাণ কেঁপে উঠল তার মধ্যে মান্যতাকে দেখে কেঁদে ফেলল কৌরি। মুহূর্তে গাড়ির দরজা খুলে নিচু হয়ে কৌরিকে নিজের সাথে জড়িয়ে ধরল মান্যতা। ভিজে গেল নিজে, তবুও সরল না। কৌরির মাথায় বারংবার হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে বলল, তুই ঠিক আছিস তো পাখি? আর কখনো তোকে এইভাবে একা ছাড়বো না। কাঁদিস না পাখি, চুপ কর। অর্ণগোল এটা ওটা বলে গেল মান্যতা। মান্যতার আদরি কথাগুলোই কান্না যেন বাড়ল কৌরি। সেটা বুঝে মান্যতা ফের বলল, কিচ্ছু হয়নি, একদম কিচ্ছু হয়নি। ছেড়ে দিল কৌরিকে। বাইরের ব্লেজারটা কৌরির গায়ে দেখতেই আটকে উঠল বুকের ভিতর, তবে মুখে তা প্রকাশ করলো না। নিয়ে আসা ওড়না মেলে তার উপর গায়ে দিয়ে বলল, কৌরিকে ধরে বাইরে নিয়ে আসলো মান্যতা। বাড়ির দিকে পা রাখবে এমন সময় মান্যতাকে ডাকলো নিবান। ফের বলল, ওকে এই অবস্থায় যেন বাড়ির কেউ না দেখে, বিশেষ করে পপিমণি। আর ও ভয় পেয়েছে প্রচণ্ড। ওকে আপাতত একা ছাড়িস না। খাবার শেষে জ্বরের একটা ওষুধ খাইয়ে দিস। গাড়ি স্টার্ট দিল নিবান। হঠাৎ কৌরির মন ছটফটিয়ে উঠল। মানুষটা তো তার মতো কাক ভেজা, তবে জামা কাপড় চেঞ্জ না করে আবারও যাচ্ছে কোথায়? কিছু বলতে চেয়েও বলতে পারল না কৌরি। শুধু শাসা বেগে গাড়ির চলে যাওয়াটা দেখলো। মনে মনে আওড়ালো, আজ কেন ওই মানুষটার দিকে মনটা টানছে তার। ওই মানুষটা শক্ত চলা রক্তিম চক্ষুদয় তাকে যে ইঙ্গিত দিল, তবে কি এই কাক ভেজা অবস্থায় সেদিকে ছুটলো মানুষটা? কিন্তু কেন? তার জন্য এসব কি ভাবছে সে? নিজের সীমা তো জানে কৌরি, সে সীমা কখন অতিক্রম করতে চায় না সে। উচিতও নয় অতিক্রম করা। আর সেই অনুচিত কাজের ভাবনাটাও সীমার মধ্যে পড়ে, তাই সেটা নিয়ে ভাবনাও অনুচিত। সারাদিন তুমুল ঝড় বর্ষণের পর রাতে গিয়ে নিস্তব্ধ হলো প্রকৃতি। যদিও রাত, তবু বাহিরের পরিবেশটা ঘুর আমাবস্যা নেয় ঘুটঘুটে আদার। শীতল ভাবটা যেন মাঘের কনকনে ঠান্ডা ভাব, সেই ঠান্ডা ভাবটা আরও বাড়িয়ে দিচ্ছে। মাঝে মধ্যে গ্রিল বেদ করে আসা মৃদুমন্দ বাতাসে অতি শীতল ঠান্ডা ভাব আবহাওয়ার মধ্যেও ব্যালকনিতে শটান দাঁড়িয়েছে নিবান। গায়ে পাতলা টি শার্ট, বলিষ্ঠ দেহটা ক্ষণে ক্ষণে ছুঁয়ে যাচ্ছে শীতল বাতাসে, তবুও নড়চড় নেই তার।